প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদেরকে কলকাতার পিজি হসপিটাল বা এসএসকেএম হসপিটাল যেটাই বলুন না কেন, এই হসপিটালের একটা এক্সটেনশন ইউনিট আছে, যেটা হচ্ছে শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল। হ্যাঁ, এই শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল এটা এসএসকেএম হসপিটালেরই একটা আলাদা ক্যাম্পাস। তো এই শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে 2020 সালের এপ্রিল মাসে যখন পুরো ভারতবর্ষে করোনা তার এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, ঠিক সেই সময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। সে এমনই এক হাড় হিম করা ভয়ঙ্কর ঘটনা, যা শুনলে আপনারা রীতিমতো শিউরে উঠবেন। নমস্কার, আমি উৎপল ঘটক। প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবারের মতো আজও ঠিক রাত 10টায় হাজির হয়েছি একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আর আজকের এই সত্যি ভৌতিক ঘটনাটি কলকাতার ময়দান থেকে শুভদীপ দত্ত লিখে পাঠিয়েছে। হ্যাঁ, এই ঘটনাটি শুভদীপদার নিজের সাথেই ঘটে। তো শুভদীপদা ঘটনাটিকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে, আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি। ওয়েট। নমস্কার, আমি উৎপল ঘটক। আজকে প্রথম ক্যামেরার সামনে এলাম, কিছু কথা বলতে চাই। আসলে এই যে ঘটনাগুলো আপনারা শুনছেন, এই প্রত্যেকটা ঘটনায় কেউ না কেউ আমাদেরকে বাংলায় টাইপিং করে লিখে পাঠায় এবং আমি সেগুলোকেই জাস্ট পড়ে আপনাদেরকে শোনাই। তো রিসেন্টলি এরকম অনেক মেল আসছে যে দাদা, আমার লাইফে খুব হরর একটা ঘটনা আছে, মানে প্রচুর ভয়ঙ্কর ঘটনা আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমি বাংলায় টাইপিং করতে পারি না, তো যেই কারণে আপনাকে পাঠাতে পারছি না। খুব ভালো হয় আপনি যদি ফোন কলের মাধ্যমে বা আপনি যদি আমাদের বাড়িতে এসে ডাইরেক্ট ঘটনাটা রেকর্ড করেন, খুব ভালো হয়। তো এরকম মেল বা এরকম মেসেজ কিন্তু প্রচুর আসছে। তো আমি তাদেরকে অনেকেই রিপ্লাই করেছি, কিন্তু আজকে ক্যামেরার সামনে এলাম একটা কারণে, কারণ ক্যামেরার সামনে এলে এটা প্রচুর মানুষের কাছে যাবে, তো সেই কারণেই। তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আপনাদের লাইফে যদি কারোর জীবনে কোনো রকম কোনো ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে এবং টাইপিংয়ের ভয় বা এত সময় পাচ্ছেন না, টাইপিং করতে গেলে সময় লাগবে, বা বাংলায় টাইপিং করতে পারছেন না, কিন্তু আপনি চান যে আপনার ঘটনাটা সবাই জানুক, বা আপনি নিজে ক্যামেরার সামনে আসতে চান, আপনি নিজে ক্যামেরার সামনে এসে সেই ঘটনাটা বলতে চান, বা আপনি হয়তো ফোন কলের মাধ্যমে, হয় অডিও কল কিংবা ভিডিও কলের মাধ্যমে ঘটনাটা বলতে চান, তো যেটাই হোক না কেন, আপনি যদি আপনার বাড়িতে বসে, আমার স্টুডিওতে আসতে হবে না, কারণ এই মুহূর্তে আমি কোনো স্টুডিও তৈরি করিনি, তো আপনি যদি চান যে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাটাকে আপনি আপনার বাড়িতে বসে ক্যামেরার সামনে তুলে ধরবেন, তো তাহলে কিচ্ছু করার দরকার নেই। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, আপনি জাস্ট সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করবেন, এবং মেসেজ করার পর জাস্ট যেই ঘটনাটা আপনি মানে প্রত্যেকের কাছে তুলে ধরতে চান, সেই ঘটনাটাকে একটা অডিও রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আপনার ঘটনাটা শুনে আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব, ঘটনা সিলেক্ট হলে সেটাও জানাবো, না হলে কি কারণে সিলেক্ট হলো না সেটাও জানাবো। মোট কথা আমি কিন্তু আপনাকে রিপ্লাই করব। তো আপনি ঘটনা পাঠান যদি আপনার জীবনে কোনো রকম কোনো ঘটনা ঘটেছে, এবং যদি ঘটনা সিলেক্ট হয় আমি জানিয়ে দেবো। তারপর আপনি আমাকে আপনার লোকেশানটা দেবেন, আমি আপনার বাড়ির লোকেশানে যাব, মানে আপনার বাড়িতে বা আপনি যেই জায়গায় ডাকবেন আমি সেই জায়গায় যাব, সেই জায়গায় গিয়ে পুরো ক্যামেরার সামনে ঘটনাটা রেকর্ড করব এবং সেটাকে ইউটিউবে আপলোড করব। এতে করে আপনার ঘটনাটা বলাও হয়ে গেল, আপনি নিজে ক্যামেরার সামনে এসে বললেন, আপনাকে 5 জন মানুষ চিনলো, প্লাস ঘটনাটা বলাও হলো। এরপর যদি হচ্ছে যে আপনি হয়তো ক্যামেরার সামনেও আসতে চান না, বা আপনার বাড়ি আমার বাড়ি থেকে বহুত দূরে, ধরুন আপনি বাংলাদেশ থেকে বলছেন, বা আপনি শিলিগুড়ি, দার্জিলিং এইসব জায়গা থেকে বলছেন, তো সেক্ষেত্রে আমার কিন্তু আপনার বাড়ি যাওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ভিডিও কলে বা অডিও কল, যেটা হোক না কেন, ভিডিও কল, অডিও কল, যেটা হোক না কেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ঘটনা শেয়ার করতে পারেন, এবং সেই ঘটনাগুলো আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে টেলিকাস্ট করব। তো যেটাই হোক না কেন, যদি আপনার জীবনে যদি কোনো রকম কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে, আজকে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে জাস্ট মেসেজ করুন। এবং ভবিষ্যতে এই ভিডিওটা আজকে চলছে বলে আজকে না, এই ভিডিওটা আপনি যখন দেখবেন, আজ থেকে 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, যখনই দেখবেন, তখন যদি চ্যানেলে রানিং থাকে, যদি কন্টিনিউ চ্যানেলে ভিডিও আসতে থাকে, আসবে, তো সেই মুহূর্তে আপনি কিচ্ছু না, ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন একটা, যে আমি ঘটনা পাঠাতে চাই বা ঘটনা বলতে চাই। তারপর জাস্ট অডিও রেকর্ড করে ঘটনাটা পাঠিয়ে দেবেন। ঘটনা সিলেক্ট হলে আমি জানিয়ে দেবো যে ঠিক আছে, এই ঘটনা সিলেক্ট হয়েছে, এখন আপনি কিভাবে ঘটনাটা বলতে চান, ক্যামেরার সামনে এসে না ফোন কল বা ভিডিও কল,
যদি ক্যামেরার সামনে এসে হয়, আমি নিজে আপনাদের বাড়ি পৌঁছে যাব। আপনাদের বাড়ি আমি নিজে পৌঁছে যাবো এবং সেখানে গিয়ে, বা আপনাদের বাড়ি হোক বা যেই লোকেশনে হোক না কেন, সেখানে গিয়ে কিন্তু আমি ঘটনা মানে ক্যামেরা বন্দি করবো এবং এটাকে ইউটিউবে আপলোড করব। তো যাই হোক, এটাই বলার ছিল, আর কিছু না। তো যাই হোক, আরেকটা কথা, এখনও পর্যন্ত আজকের এই ভিডিওটাকে যদি লাইক না করেছেন তো লাইক আর হাইপটা করে দেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে শুনতে এসেছেন ঘটনাটা, জানান। তো চলুন ঘটনাটা শুনুন। হাই উৎপল, আমি শুভদীপ দত্ত, কলকাতার ময়দান থেকে আজ তোমাকে একটি সত্যি ভৌতিক ঘটনা লিখছি। যেই ঘটনাটি 2020 সালের এপ্রিল মাসে আমার নিজের সাথে ঘটে। ঘটনাটা এতটাই ভয়ঙ্করভাবে ঘটে যে তুমি ভাবতেই পারবে না। আমার বয়স তখন 26। আমি কাজ করতাম উড়িষ্যার একটা প্রাইভেট কোম্পানিতে। লকডাউন শুরু হতেই আমাদের কোম্পানি প্রত্যেক স্টাফকেই ছুটি দিয়ে দেয়। আমরাও তাড়াহুড়ো করে যে যার বাড়ি চলে আসি। তবে বাড়ি ফেরার পর দিন থেকেই আমার শরীরটা খারাপ লাগতে শুরু করলো। সকাল থেকেই জ্বর, গা হাত পা ব্যথা আর পুরো শরীর জুড়ে এক অদ্ভুত দুর্বলতা। বাড়ির সবাই বেশ ভয় পেয়ে গেল, কেননা এগুলো করোনা সিমটমস। তো আমাকে ওই দিন সকালেই এসএসকেএম হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে ভর্তি করা হলে আমার করোনার টেস্ট করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। তো রিপোর্টে করোনা ধরা পড়তেই আমাকে ট্রান্সফার করে দেওয়া হয় ওই হাসপাতালেরই আইসোলেশন ওয়ার্ড শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে। আসলে এই শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল যেহেতু এসএসকেএম হসপিটালেরই অধীনস্থ, তাই ওই সময় এসএসকেএম হসপিটালের যেই সমস্ত রোগীদের করোনা পজিটিভ আসতো তাদের বেশিরভাগকেই এই শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে পাঠিয়ে দেওয়া হতো। আমার এখনও পুরো পরিষ্কার মনে আছে, যেই দিন সন্ধেবেলায় আমাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয় ওই দিনটা ছিল বৃহস্পতিবার। আমার বেডটা ছিল দরজার একেবারেই সামনে, তারপর কিছুটা গ্যাপ দিয়ে আবারও বেড। আর ওই দিকের বেডের প্রথম বেডেই ছিল একটা 13 বছরের বাচ্চা ছেলে। ছেলেটির নাম রুদ্র। গায়ের গড়ন পাতলা, চোখ দুটো উজ্জ্বল, কিন্তু মুখে একটা বিষণ্ণতার ছাপ। তবে তারপরেও ও কিন্তু বেশ হাসি খুশি ছিল। নিজের থেকেই আমার সঙ্গে পরিচয় করতে এগিয়ে এলো। আমাকে বলল, দাদা, আমি রুদ্র, রুদ্র রায়। 2 দিন হলো এখানে আছি, কিন্তু বিশ্বাস করো একদম ভালো লাগছে না। বাড়ির সবাইকে, বন্ধুদেরকে প্রচুর মিস করছি, প্রচুর। ছেলেটি আমার নাম, আমার কোথায় বাড়ি, তার বাড়িতে কে কে আছে, আমার বাড়িতে কে কে আছে, এরকম আরও কত কিছু নিয়ে কত কথাই যে বললো তা আমি বলে শেষ করতে পারবো না। মানে তার সাথে ওই অল্প সময়ের মধ্যেই দাদা ভাইয়ের একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। কথা বলতে বলতে এমনই মনে হচ্ছিল যেন আমরা বহুদিনের পরিচিত, যেন আমরা সত্যিকারের দাদা ভাই। তবে ওই দিনের ওই রাতটাই সব বদলে ফেলল। রাত 1টার দিকে ছেলেটার শরীর হঠাৎ করেই ভীষণ খারাপ হয়ে গেল। নার্সরা এসে ইঞ্জেকশন, ওষুধ সবই দিল। কিছুক্ষণের মধ্যে ডাক্তারও এলো, কিন্তু কিছুতেই আর শেষ রক্ষা হলো না। চোখের সামনেই ছেলেটি আস্তে আস্তে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আমি বিশ্বাস করতেই পারছিলাম না যে যেই ছেলেটা ঘন্টার পর ঘন্টা আমার সঙ্গে এত গল্প করলো, আমাকে দাদা বলে ডাকলো, সেই ছেলেটাই চিরতরে চলে গেল। সত্যি বলতে আমিও কিন্তু ভীষণ কেঁদেছিলাম। ওইটুকু সময়ের মধ্যেই ছেলেটার উপর আমার একটা মায়া পড়ে গিয়েছিল। ওই রাতেই ওকে ওই ওয়ার্ড থেকে সরিয়ে নেওয়া হলো। তবে এরপর থেকেই শুরু হলো আসল ঘটনা। ওই ওয়ার্ড থেকে ওকে সরানো হয়েছিল ঠিকই, কিন্তু ওর আত্মা তখনও ওখানে বিরাজমান ছিল। বলতে গেলে ওর আত্মা ওখানে ছিল শুধুমাত্র আমারই জন্য। কেননা ওই দিন রাতেই ওই তোমার ভোরের দিকে আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। ঘড়ির কাঁটায় তখন কটা হবে,
খুব জোর হলে ৩:৪৫ কি ৫০। আমার ঘুমটা ভাঙলো একটা ডাকে। পুরো পরিষ্কার একটা ডাক। আমি একদম স্পষ্ট শুনলাম কেউ যেন আমাকে দাদা বলে ডাকলো। আর এই দাদা বলে ডাকার আওয়াজটাও মানে এই কণ্ঠস্বরটাও একদম ওই ছেলেটির মতনই। পুরো একেবারে সেম। তবে অবাক করার বিষয়, চোখ খোলার পর কাউকেই দেখতে পেলাম না। সত্যি বলতে আমি কিন্তু একটু ভয় পেয়েছিলাম। তবে পরক্ষণে মনকে বোঝালাম যে এটা মনের ভুল। তার সঙ্গে এই অল্প সময়ের মধ্যেই এত স্মৃতি জড়িয়ে গেছে যে সেখান থেকেই এই ট্রমার সৃষ্টি হচ্ছে। আমি চারিপাশটা ভালো করে একবার তাকিয়ে দেখলাম। দেখলাম আশেপাশের বেডের রুগীরা প্রত্যেকেই ঘুমাচ্ছে। তাই আমি আবারও শুয়ে পড়লাম। তবে মিনিট ৫ হবে না, ঠিক তখনই আমি পুরো স্পষ্ট অনুভব করলাম যে আমার বেডের কাছে কেউ যেন দাঁড়িয়ে আছে। একটা ঠান্ডা হাত কেউ যেন আমার কাঁধের উপর রেখেছে। আমি তো সঙ্গে সঙ্গে তিড়কে উঠি, কিন্তু উঠে বসলেও আমি কাউকেই দেখতে পাই না। এই ঘটনাগুলো ঘটেছিল প্রথম দিন, মানে যেদিন ওই ছেলেটি মারা যায় সেই দিন। তবে এর পরেও আমাকে যেহেতু বেশ কয়েকদিন হসপিটালে থাকতে হয়, তাই পরবর্তী প্রত্যেকটা দিন, হ্যাঁ, প্রত্যেকটা দিনই কিছু না কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। বলা ভালো, যত দিন এগিয়েছে ঘটনাগুলো ততই ভয়ঙ্কর হয়েছে। এখানে আরেকটা কথা বলে রাখি, শুধু হসপিটালেই নয়, হসপিটাল থেকে বাড়ি ফেরার পর বাড়িতেও কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে। আমি একে একে তোমাকে প্রত্যেকটি কথাই বলছি। আমার কাছে প্রত্যেকটা দিনের এক একটা রাত অভিশাপের রাত ছিল। কেননা কখনো কান্নার শব্দ, কখনো ছেলেটির দাদার ডাক, আবার কখনো তার স্পর্শ। এই তো পরদিন সন্ধ্যাবেলাতেই আমি একবার বাথরুম গিয়েছিলাম। বাথরুম থেকে বেরিয়ে ওয়ার্ডে আসবো, ঠিক তখনই আমি যেই বাথরুমে গিয়েছিলাম ওই বাথরুমের দরজাটাকে ভেতর থেকে কেউ যেন ঠেলা দিতে লাগলো। মানে এমনই মনে হচ্ছে যেন ভিতরে কেউ আটকে গেছে, অথচ ভিতরে কেউই নেই। কেননা আমি বাথরুম থেকে বেরোনোর পর বাথরুমে কেউই ঢোকেনি। আমি তো এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গেই ওয়ার্ডে ছুটে আসি। তবে রাতের বেলায় আবারও একটা ঘটনা ঘটল। তখন কটা হবে? খুব জোর হলে ১২টা কি ১২:৩০। ঠিক এমন সময় একটা অস্বস্তিতে ঘুমটা আমার ভেঙে গেল। আর এই ঘুম ভাঙতেই আমি দেখি রুদ্র একেবারে আমার সামনে বিছানার পাশে দাঁড়িয়ে আছে। রুদ্রের মৃত্যুর পর আমি ওকে প্রথম ওই দিনই দেখি। বলা ভালো, একটু অন্যরকম ভাবে দেখি। কেননা ওর পুরো চোখ মুখ থেকে রক্ত বেরিয়ে আসছিল। চোখগুলো পুরো লাল হয়ে গিয়েছিল। আর ও এক দৃষ্টিতে একটা দুঃখী ভাব নিয়ে আমার দিকে তাকিয়েছিল। তবে ও কিন্তু বেশিক্ষণ ছিল না। খুব জোর হলে ১৫ থেকে ২০ সেকেন্ড। তারপর আবারও আস্তে আস্তে পুরো মিলিয়ে গেল। সত্যি বলতে রুদ্রের মৃত্যুর পর আমিও কেমন যেন বদলে যেতে লাগলাম। তাকে ভালোবাসার জন্য না তার প্রতি ভয়ের জন্য, সেটা আমি আজও বুঝতে পারিনি। তবে তার সেই স্পর্শ, তার সেই দাদা ডাক, তার দেখা দেওয়া, এগুলো কিন্তু আস্তে আস্তে আমাকে মানসিক চাপের দিকে নিয়ে যাচ্ছিল। তবে তৃতীয় দিন রাতে ওই রাত তোমার ১টার সময় আমার হঠাৎ করেই ঘুমটা ভেঙে যায়। আর এই ঘুম ভাঙতেই আমি খেয়াল করি যে আমার বেডের পাশে যেই চেয়ারটা আছে সেই চেয়ারটা নিজের থেকেই নড়ছে। অথচ পুরো চেয়ার একদম খালি। চেয়ারে কেউ বসে নেই। এদিকে ঠিক এমন সময় আমার কানে আবারও সেই রুদ্রের কণ্ঠ ভেসে এলো। সে বলল, "দাদা, তোমার কি
ঠান্ডা লাগছে। বিশ্বাস করবে কিনা জানি না, তবে ওই মুহূর্তে আমার গায়ের প্রত্যেকটা লোম পুরো দাঁড়িয়ে গিয়েছিল। আমি যখন এদিক ওদিক তাকাতে লাগলাম, ঠিক তখনই আমি খেয়াল করলাম যে আমার বেডের ঠিক ২ টা বেডের পরেই যেখানে জানালাটা আছে, সেই জানালার বাইরে ও দাঁড়িয়ে আছে। তবে আমি যেই ওর দিকে তাকালাম, ও ঠিক তখনই পুরো মিলিয়ে গেল। আর ও মিলিয়ে যেতেই চেয়ারের দোলা ভাবটাও পুরো বন্ধ হয়ে গেল। তবে এরপর দিন মানে চতুর্থ দিন, ওইদিন রাত তোমার ২ টোর দিকে আমি একবার বাথরুম গিয়েছিলাম। আর এই বাথরুম যেতেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। প্রথমত, অন্যান্য সময় বাথরুম গেলে ফিনাইলের গন্ধ, ব্লিচিং পাউডারের গন্ধ এসব পেতাম। তবে ঐদিন যখন বাথরুম গিয়েছিলাম তখন একটা পচা আষ্টে গন্ধ পেয়েছিলাম। আর সেই সাথে বাথরুমে ঢোকার পর থেকেই বাথরুমের আলোটা কেমন যেন মিটমিট করতে লাগলো। এছাড়াও আমি যখন বাথরুম থেকে বেরিয়ে আসছিলাম তখন একটা হাঁটার আওয়াজও শুনতে পেয়েছিলাম। আমি পেছন ঘুরে তাকিয়েছিলাম, কিন্তু কাউকেই দেখতে পাইনি। তবে যখন এই পেছনের দিক থেকে ঘুরে আবারও সামনের দিকে ঘুরলাম, ঠিক তখনই রুদ্রকে আবারও দেখতে পেলাম। সে একেবারে আমার মুখোমুখি আমার সামনেই দাঁড়িয়ে আছে। তবে সেদিন তার মুখে সেই দুঃখ ভাবটা ছিল না, উল্টে একটা হাসি ফুটে উঠেছিল। কিন্তু অবাক করার বিষয়, তার চোখ, মুখ, নাক কোনোটাই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। যেন সবকিছু একেবারে বিকৃত হয়ে যাচ্ছে, পুরো গলে যাচ্ছে। আমি তো এই দৃশ্য দেখে তাকিয়ে থাকতে পারিনি। সঙ্গে সঙ্গেই চোখ দুটোকে বন্ধ করে ফেলি। তবে কিছুক্ষণ পর যখন চোখ দুটোকে খুললাম, তখন তাকে আর দেখতে পাইনি। আমি কোনো রকমে ওখান থেকে ছুটে সঙ্গে সঙ্গে বেডে ফিরে আসি। তবে পরদিন রাতে মানে পঞ্চম দিন, এই পঞ্চম দিনে এই কদিনের মধ্যে যেই ঘটনাগুলো ঘটেছে তার থেকেও সবচেয়ে বড় ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। রাত তখন ২টা ২৫ কি ৩০। আমি বুকের উপর একটা ভারী চাপ অনুভব করলাম। আমি সঙ্গে সঙ্গে চোখ খুললাম। আর এই চোখ খুলতেই আমি পুরো পরিষ্কার দেখলাম যে রুদ্র আমার বুকের উপর বসে আছে। তবে সেই মুহূর্তে তার শরীরের তুলনায় তার ওজন এতটাই ভারী লাগছিল যে আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। এদিকে রুদ্র আমার বুকের উপর বসে থাকা অবস্থাতেই আমাকে বলে উঠল, "দাদা, আমার সঙ্গে যাবে?" আমি চিৎকার করে তাকে না বলতে চাইছিলাম, কিন্তু মুখ দিয়ে একটা টু শব্দ বার করতে পারলাম না। তবে রুদ্র বেশিক্ষণ থাকলো না। সে কিছুক্ষণ পর আস্তে আস্তে পুরো মিলিয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে কোনো রকমে উঠে বসি। তবে একটু স্বাভাবিক হলে পাশের বেডে যারা আছে তাদেরকেও এই ঘটনাটার কথা বললাম। এমনকি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তারা কখনো কোনো কিছু দেখেছে কিনা, বা তাদের সাথে কখনো কোনো কিছু ঘটেছে কিনা। তো তাদের সঙ্গে এই আলোচনা করে যেটুকু জানতে পারলাম তা হলো, শুধু আমিই নয়, তাদের মধ্যেও বেশ কয়েকজন ওই বাচ্চা ছেলেটিকে দেখেছে। এমনকি কেউ কেউ তার কান্নার আওয়াজও শুনেছে। তবে হসপিটালের শেষ রাত মানে ষষ্ঠ রাত, ওইদিন আমার সাথে যা ঘটেছিল তা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। ওইদিন রাত তোমার ওই ৩টার দিকে হঠাৎ করেই পুরো ওয়ার্ডের কারেন্ট চলে গেল। লাইট, পাখা যা যা চলছিল সব বন্ধ হয়ে গেল। আর এই পাখা বন্ধ হতেই একটা গুমোট গরম লাগতে শুরু করলো, যেই গরমে ঘুমটা আমার একদম ভেঙে গিয়েছিল। আর এই ঘুম ভাঙতেই যখন আমি এপাশ ওপাশ তাকাচ্ছি, ঠিক তখনই জানালার দিকে চোখ পড়তেই আমি চমকে উঠি।
আমি দেখি যে রুদ্র জানালার একেবারে পাশে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ থেকে সেই একই রকমভাবে রক্ত বেরিয়ে আসছে। আর সে আমার দিকে সেই একই রকমভাবে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে আমি তার দিকে তাকালে সে আস্তে, আস্তে বলে ওঠে, "দাদা, চলো, আমার সঙ্গে চলো। এই জায়গা ভালো না।" এই বলে সে যেন আমাকে একটা হ্যাচকা টান দিয়ে বিছানা থেকে তুলে ফেলল। সে এমনভাবে আমাকে একটা হ্যাচকা টান দিল যে আমি বেড থেকে পুরো নিচে পড়ে গেলাম। তবে আমি তখন গলা ফাটিয়ে চিৎকার করেছিলাম। এমন জোরেই চিৎকার করেছিলাম যে ওয়ার্ডের বাইরে যেই নার্সরা থাকে তারা সঙ্গে, সঙ্গে ছুটে আসে। তারা এসে দেখে যে আমি মেঝেতে পড়ে আছি। আর আমার হাতের কনুইয়ের নিচে একটা লাল দাগ। যে দাগটা কোনো বাচ্চা ছেলের ছোট আঙুলের দাগের মতন। যাই হোক, পরদিন সকালে আমাকে রিলিজ করে দেওয়া হয়। শরীরে জ্বর তখন অনেকটাই কম। অক্সিজেন লেভেলও মোটামুটি স্বাভাবিক। বাড়ির সবাই ভীষণই খুশি। যতই হোক, জীবন মরণের যুদ্ধ থেকে বেঁচে ফিরেছি। ভেবেছিলাম যে যাই হোক, হসপিটালের ঘটনার থেকে বাঁচলাম। কিন্তু আমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল। কেননা বাড়ি ফেরার পর যা ঘটতে শুরু করলো তা হসপিটালের ঘটনার থেকেও যথেষ্টই ভয়ঙ্কর ছিল। প্রথম যেদিন আমি হসপিটাল থেকে বাড়ি এলাম, ওই দিন রাতেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। তখন রাত তোমার কটা হবে? ওই খুব জোর হলে ২টা ১০ কি ১৫। আমি ঘুমের মধ্যেই পুরো পরিষ্কার শুনতে পেলাম সেই একই কণ্ঠ আমাকে আবার বলে উঠল, "দাদা, আমি এসেছি। তুমি যাবে না?" আমি চোখ খুলতে দেখি রুদ্র। রুদ্র একেবারে আমার বিছানার পাশে আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। তার সেই একই রকম চোখ, একই রকম মুখ, একই রকম দৃষ্টি, মানে সবকিছু সেম। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু চিৎকার করার আগেই সে পুরো মিলিয়ে গেল। প্রত্যেকটা রাতে কিছু না কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতো। এই যেমন কোনোদিন তাকে বিছানার পাশে দেখতে পাচ্ছি, কোনোদিন তার হাঁটার আওয়াজ, কোনোদিন তার কান্নার আওয়াজ, আবার কোনোদিন তার কণ্ঠে সেই দাদা ডাক। একদিন তো ও আমাকে বলে উঠল, "দাদা, চলো, এবার চলো। তুমি আমার সঙ্গে থাকবে।" আমি সেদিন গলা ফাটিয়ে চিৎকার করেছিলাম। এত জোরে চিৎকার করেছিলাম যে মা, বাবা, এমনকি বাড়ির সবাই জেগে ওঠে। তো আমার এই চিৎকারের আওয়াজ শুনে মা-বাবা যখন আমার রুমে ছুটে আসে, তখন আমি তাদেরকে পুরো ঘটনাটাই খুলে বলি। কিন্তু ওরা আমার কথা বিশ্বাস করেনি। ওরা ভেবেছিল যে এতদিন ধরে আমি হসপিটালে ছিলাম, হয়তো সেই ট্রমা থেকেই আমার এমন হচ্ছে। তবে ওদের এই ভুল ভাঙল। কেননা একদিন দুপুরে আমি যখন ঘুমোচ্ছিলাম, মা যখন রান্নাঘরে রান্না করছিল, ঠিক তখনই মা পুরো পরিষ্কার শুনতে পায় যে কোনো এক বাচ্চা ছেলে মাকে জিজ্ঞাসা করছে, "কাকিমা, দাদা কোথায়?" মা তখন কোনো কিছু না ভেবেই উত্তর দেয়, "ও ঘুমাচ্ছে।" আসলে মা ভেবেছিল হয়তো আমাদের এলাকারই কোনো ছেলে। তবে মা যখন উল্টে জিজ্ঞাসা করে যে, "কেন? কি দরকার?" তখন মা আর কোনো উত্তর পায় না। মায়ের একটু খটকা লাগে। মা বাইরে এসে ভালো করে এদিক ওদিক দেখে, কিন্তু কাউকেই দেখতে পায় না। ঐদিন সন্ধ্যাবেলাতে আরো একটা ঘটনা ঘটল। না, আমার সাথে বা মায়ের সাথে নয়, এবার ঘটনাটা ঘটল বাবার সাথে। বাবা তখন চা খেতে, খেতে বারান্দায় বসে টিভিতে খবর দেখছে। তো ঠিক এমন সময় বাবা খেয়াল করে যে হল ঘরে রাখা আমার লাল রঙের বলটা
নিজের থেকে গড়িয়ে এসে বাবার পায়ের কাছে এসে থেমে যায়। বাবা বেশ অবাক হয়, তবে বলটাকে হাতে তুলে। আর এই বলটাকে হাতে তুলতেই বাবা খেয়াল করে যে সোফার পাশে একটা বাচ্চা ছেলের ছায়া পড়ছে। তো বাবা যখন সেই ছায়ার উৎস খুঁজতে যায়, ঠিক তখনই ছায়াটা আস্তে আস্তে পুরো মিলিয়ে যায়। ওরা এবার বুঝতে পারে যে না, শুভ যেটা বলছে ঠিকই বলছে। তো ওরা ওই দিন থেকেই উঠে পড়ে লাগে। আমাদের এক আত্মীয় মারফত জানতে পারে যে পুরুলিয়ায় এক তান্ত্রিক আছে যে নাকি এই ভূত প্রেত ছাড়ানোর কাজ করে। তো পরদিনই বাবা সেই তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে তাকে আমাদের বাড়িতে আনে। তান্ত্রিক বাড়িতে এসে আমাদের প্রত্যেকের মুখ থেকেই পুরো ঘটনাটা আগে ভালো করে শুনে, তারপর তিনি তার ক্রিয়া শুরু করে। ক্রিয়া বলতে ঘরের মধ্যে ধূপ ধুনো কর্পূর এসব জ্বালিয়ে তিনি তার তাল পাতায় মোড়া পুঁথিগুলোকে এক এক করে পড়তে থাকে। এইভাবে প্রত্যেকটা তাল পাতার পুঁথি পড়া হলে তিনি এবার একটা মাটির পাত্রে কিছুটা সরিষার তেল ঢেলে তার মধ্যে কতগুলো শিকড়কে ডুবিয়ে সেগুলোর উপর আগুন লাগিয়ে দেয়। তবে অবাক করার বিষয়, এই সময় ঘরের টেম্পারেচার একদম কমে যায়। ওদিকে শিকড়গুলোতে আগুন যতটা দাউ দাউ করে জ্বলছে, তান্ত্রিক তত জোরেই বারবার চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, এটা তোর জায়গা নয়, আর ও তোর সঙ্গে যাবেও না। বিশ্বাস করবে কিনা জানি না, তবে ঠিক সেই মুহূর্তেই একেবারে আমাদের চোখের সামনেই একটা ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হলো, এবং সেই ধোঁয়ার কুণ্ডলী থেকেই পুরো পরিষ্কার সেই রুদ্রের কণ্ঠ ভেসে এলো। সে বলল, দাদা, আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। এই কথাটা শেষ হতে না হতেই সেই ধোঁয়ার কুণ্ডলীটা আস্তে আস্তে পুরো মিলিয়ে গেল, আর এদিকে সেই দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন সেটাও নিমেষেই বন্ধ হয়ে গেল। না, তারপর থেকে আমি তাকে আর কখনোই দেখিনি, আর আমার সাথে আর কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটেও নি। তো এই ছিল আজকের ঘটনা। চলুন শুনে নিই আজকের প্রশ্ন, আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। তার আগে একটাই কথা, আপনি যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিন। আর হ্যাঁ, ঘটনাটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং লাইক করার পর একটা হাইপ বাটন দেখতে পাবেন, প্লিজ ওটাতে ক্লিক করে একটা হাইপ করে দেবেন। কেননা এই হাইপ বাটনে ক্লিক করলে আমি এইরকম ঘটনা আরও বেশি উৎসাহ নিয়ে আনতে পারবো। তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন, ঘটনাতে যেই বাচ্চা ছেলেটির কথা বলা হয়েছে তার মৃত্যু কত বছর বয়সে হয়েছিল? তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন দক্ষিণ দিনাজপুর থেকে রূপম দাস ও অনুশ্রী দেবনাথ, বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দে, হুগলি থেকে সুখেন্দু ঘোষ, সরদীপ কুণ্ডু ও জবা চক্রবর্তী, হাওড়া থেকে গৌরব মল্লিক, বাদল খটিয়াল, সরবাণী দত্ত, চিন্ময় মান্না ও এস.কে. আমিরুল ইসলাম, কটক থেকে রাধেশ্যাম পাল, উত্তর 24 পরগনা থেকে অসীম নন্দী, শ্রেয়া দাস মুখার্জি, চিরঞ্জিত অধিকারী, আদিত্য রয়, জয় মণ্ডল ও আরিয়ান মিত্র, মুর্শিদাবাদ থেকে সোমনাথ মণ্ডল, দক্ষিণ 24 পরগনা থেকে অয়ন মণ্ডল, কলকাতা থেকে মমতা মুখার্জি, এবং সর্বশেষ নদিয়া থেকে দেবতী বিশ্বাস। তো চলুন আবারও দেখা হবে বৃহস্পতিবার রাত 10টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।